হ্যালো বন্ধুরা, আমি দীপ আর তোমরা শুনছো ভূতবং। ভূতের রাজ্যে সকলকে স্বাগত। বন্ধুরা, আজ তোমরা ভূতবংয়ে আরও একটি হরর কল রেকর্ডিংয়ের ঘটনা শুনতে চলেছ। আজকে হরর কল রেকর্ডিংয়ে আমার সাথে ছিল ঐশ্বর্য। গত এপিসোডেও ঐশ্বর্য দুটি হারিম করা ঘটনা শেয়ার করেছিল, যেটি আমি পাঠ করে শুনিয়েছিলাম তোমাদের। আজকের ঘটনাটি অনেকটাই বড়, তাই ঐশ্বর্য আজকের ঘটনাটি ফোন কলে শেয়ার করেছে। আজকের হরর কল রেকর্ডিংটি শোনার আগে বন্ধুরা, তোমরা এখনো পর্যন্ত যারা ভূতবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো আর যত পারো শেয়ার করে দাও। তাহলে চলো বন্ধুরা, আজকের ঘটনাটি শোনা যাক। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ ঐশ্বর্য, বলো। হ্যাঁ, আগে সপ্তাহে তোমার দুটি ঘটনা ভূতবংয়ে বলা হয়েছিল। হ্যাঁ, আর তুমি বলেছিলে যে তোমার একটা বড় একটা স্টোরি আছে, লিখে পাঠানোর সময় নেই, তো হরর হ্যাঁ কলে। হ্যাঁ হ্যাঁ সেটা ফোনে বলাটাই বেটার হবে। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছিল? এটা হয়েছিল কি বলতো, আমার ছোট্টবেলা থেকে একেবারে, তখন আমরা এই বাড়িটায় নতুন নতুন এসেছি। আমার দাদু হচ্ছে হসপিটালে চাকরি করতেন। তো দাদু মারা গেছিল, তো মারা যাওয়ার 1 বছর পর আমরা এই বাড়িতে আসি। তখন আমি হইও নি, জন্মাইও নি। আচ্ছা। তো তারপরে এই বাড়িতে আসার পর 2000 সালের বন্যা হয়ে যায়। তো তখন আমি খুবই ছোট, সেখান থেকে শুরু হয় ঘটনাটা। তার পরের বছর বন্যার পরের বছর থেকে মা আর কি আমাদের বাড়িতে কতগুলো স্টুডেন্ট পড়াতো, ছেলে পেলে বাচ্চা কাচ্চা। আর তো ওরা আসতো পড়তে, ওদের বিকেলে পড়া থাকতো। ওরা বাইরে আর কি জুতো খুলে ভিতরে ঢুকতো। তো ওরা যখন প্রত্যেকদিন বাড়ি চলে যেত, তখন দেখতো কি আর কি জুতোগুলোর একটা পাট করে আছে, একটা পাট করে নেই। তো এবার যেহেতু আমাদের গ্রাম অঞ্চল, গ্রাম চারিদিকে বন জঙ্গল, তো সকলে ভাবতো যে সন্ধে সন্ধে হয় না, তো শিয়াল টিয়ালে নিয়ে গেছে হয়। এইভাবে চলছে চলছে। তা কেউ মানে ওরা যতবারই নতুন জুতো পরে আসে, কোনোদিনই জুতো থাকে না, এক পাটি করে জুতোগুলো থাকে। তা এইভাবে তো হতে থাকে। তা এবার আর একটা ছেলে প্রায় মাঝে মাঝেই বলতো আমার টয়লেট পেয়েছে, আমি বাইরে যাবো, এরকম বলতো। এবার মা ভাবতো হয়তো ও বদমাইশি করে করতে পারে, যেহেতু ছোট মানুষ, বা কুকুর শিয়ালে নিয়ে যায়। হ্যাঁ, এটা হয়। হ্যাঁ হ্যাঁ, আমরাও করি। হ্যাঁ, দিয়ে একদিনকে হঠাৎ করে আমাদের বাড়ির পাশে প্রাচীরের পাশ আছে, প্রাচীরের পাশে দেখছে অনেক জুতো জমায়েত, জঙ্গল সেখানে আর কি। ওই যত এক পাটি করে জুতো, প্রায় ওটা 1 সপ্তাহ নাগাদ আর কি শুরু হয়েছিল, ততগুলো জুতো ওখানে জমায়েত। আচ্ছা। ওখানে উল্টো করে রাখা আছে, কোনো জুতোটা সোজা নয়, সব জুতোগুলো উল্টো করে করে রাখা। আর কোনো জুতোতে কিন্তু সেই মুহূর্তে, কিন্তু যেদিন জুতোগুলো হারাচ্ছিল আর কি, তখন কিন্তু দেখেছিল যে জুতো আছে কিনা আশেপাশে, কিন্তু কোনো জুতো কোথাও ছিল না। এবার তো পরে যখন আর কি মা ওগুলো পেলো, তো পাওয়ার পর একটু ভেবেছে যে কি জানি, হয়তো যে ছেলেটা ওরকম আসে, ওই ছেলেটা খুব দুষ্টু ছিল, ও হয়তো বদমাইশি করে আবার রেখে টেকে গেছে, এরকম ভেবেছে। তা এসে ওকে খুব বকেছে। ওকে বকা টকার পর ও কিন্তু বারবারই বলে যাচ্ছে, না কাকিমা আমি কিছু করিনি, না কাকিমা আমি কিছু করিনি। মা ভাবছে হয়তো বদমাইশি, যাই হোক এইভাবে। তো এরকম হওয়ার পর ওই যে জুতোটার ঘটনাটা, এটা আমাদের বাড়িতেও শুরু হয়ে যায়। তারপরে আমাদের বাড়িতে নিজেদেরটাও হতে থাকে এরকম। তো এবার একজন আর কি যে কোনো সময় না, এটা হতো ওই সন্ধ্যেবেলার টাইমেই। সন্ধ্যেবেলা ধরো আমরা জুতো টুতো রেখে হয়তো বাইরে গেলাম বা ঘরে ঢুকলাম, যে জুতোই রাখি না কেন, ওই এক পাটি করে আউট হয়ে যেত। প্রায় হচ্ছে দিয়ে মা আর বাবা তখন হলো কি একটা ঠাকুর বাড়িতে গেছিল। দিয়ে ঠাকুর বাড়ির থেকে আমাদের বাড়ির সামনে ছিল একটা সাদা জবা ফুলের গাছ। তা ওই ঠাকুর মশাই বলে কি যে সাদা জবা গাছটায় কি কখনো লাল জবা তোমরা ফুটতে দেখেছো? তা সাদা গাছে না লাল জবা দেখবো অটোমেটিক এমনিই ফোটে, অনেক সময় দেখা যায় আর কি, এরকম বলে ওরা, ওই ঠাকুর মশাই আর কি। ওইসব কারণে তোমাদের বাড়ির উপর পরীর নজর, হ্যান ত্যান এইসব অনেক কিছু বলে, কিন্তু মারা আর কি বিশ্বাস করে না। এই যুগে থেকে কে এইসব বিশ্বাস করে? কেউ বিশ্বাস করেনি। তা বিশ্বাস না করে চলে এসছে। তা চলে আসার পর বাড়িতে আমার মাসিরা আর কি বললো কি যে বাড়িতে নারায়ণ পুজো দিতে। বাড়িতে নারায়ণ পুজো টুজো দেওয়া হয়েছিল সেই সময়, আর কিছু হয়নি, থেমে গেল, আর কিছু হয়নি। তা মা বলছে ভালো কথা, তাহলে হয়নি যখন, তো ঠিক আছে, তাহলে আর কিছু হবে না, হয়তো কোনো কিছু হয়েছিল একটা, তো হলো। এবার শুরু হলো, এটা আমি যখন 11-এ করি তখন কি হচ্ছিল, তখন ঘরে যা রাখছিলাম তাই চলে যাচ্ছিল, কিচ্ছু থাকছিল না ঘরে, টাকা বলো,
জিনিসপত্র বলো কোনো কিছু ঘরে থাকছে না, সব ঘর থেকে চলে যাচ্ছে। আর ঘর থেকে চলে গিয়ে কোথায় যাচ্ছে, হয় ছাদে চলে যাচ্ছে, নয় রাস্তায় পড়ে থাকছে, নয় ওই জঙ্গলগুলোতে পড়ে থাকছে, মানে একদম বিচ্ছিরি ঘটনা। আর আমার মা যেহেতু, আমার মাও একটা হসপিটালে চাকরি করে, তো আমার মা যখন বাড়ির বাইরে চলে যেত, আমি যখন বাড়িতে থাকতাম, আমি একা থাকতে পারতাম না। বিচ্ছিরি পচা গন্ধে সারা বাড়ি ভরে যেত, অটোমেটিক। মা যেই বেরিয়ে যেত, আমি যেই একা হয়ে যেতাম, আমার ক্ষমতা নেই বাড়িতে একা থাকার, আমি কোনোদিন আমি থাকতে পারতাম না। পাশের বাড়ির কাউকে ডেকে নিয়ে এসে আমি বাড়িতে থাকতাম, পচা গন্ধে সারা বাড়ি ভরে যেত। মনে হতো যে মানে কোনো মাংস, মানুষের মাংস, কিছু মাংস। হ্যাঁ, তখন মা যেদিনই বেরিয়ে যেত সেদিনই হতো, মা থাকলে কিছু হতো না। আর রাত হলেই তোমার ছাদে কেউ হাঁটা চলা, দুমদাম করে একেবারে পা, বড় বড় পা ফেলে যেরকম হাঁটা চলা হয় সেরকম। এটা সবাই শুনতো, মারাও শুনতো, এমনকি আমার পাশের বাড়িতে যারা আছে, আমাদের দেয়াল লাগোয়া বাড়ি আছে, তারাও শুনতো এরকম ঘটনা, যে এরকম জোরে জোরে কেউ হেঁটে হেঁটে ছাদ থেকে এপাশ থেকে একবার ওপাশে, ওপাশ থেকে একবার ওপাশে আসবে। এই ঘটনাটা শুরু হয়েছে, আমাদের বাড়িতে একটা জাম গাছ লাগানো হয়েছিল ওই টাইমটাতে, ওই 11-এ যখন পড়ি আমি নিয়ে এসে লাগিয়েছিলাম জাম গাছটা, ওখান থেকে ঘটনাটা শুরু হয়েছিল, ওই জাম গাছটার থেকে। দিয়ে যাই হোক, তো এরকম করে তো চলছে। তা আমি তো একা, আমার কোনো মতেই একা থাকতে পারতাম না। তো আমার ঠাকমা তখন থাকতো না এখানে, আমার পিসির কাছে গেছিল ঘুরতে আর কি, 1-2 মাস ওরকম থাকতো পিসির কাছে গিয়ে। দিয়ে পিসির বাড়ি থেকে আমার ঠাকমাকে মা আর কি ডেকে বাড়িতে নিয়ে এলো, যেহেতু আমি একা থাকতে পারছি না। যে ঠাকমা থাকতো, ঠাকমা যে ঘরে থাকতো আমি পাশের ঘরে থাকতাম, হয়তো শুয়ে সেই সময় ফাঁকা, মা বেরিয়ে যাচ্ছে, আমরা থাকছি দুজনা, যেই মা বেরিয়ে যাচ্ছে আমরা দুজনা থাকছি, আমরা টিকতে পারতাম না গন্ধে, আমারও হতো ঠাকমারও হতো। কিন্তু বাইরের থেকে যখন অন্য লোক আসতো, অন্য কাউকে যদি ডেকে এনে বলা হতো যে দেখো কেমন গন্ধ বেরোচ্ছে, আমরা বাড়িতে থাকতে পারছি না, কেউ কিছু পেত না, তারা কিন্তু পেত না, বা তারা যেই আমাদের ঘরে ঢুকতো আমরাও পেতাম না, ঠিক হয়ে যেত। স্মেলটা তুমি আর ওই ঠাকমাই পেতে? হ্যাঁ, যেহেতু আমি আর ঠাকমা একা রয়েছি, সেহেতু আমি আর ঠাকমাও পাচ্ছি। বাবা যদি থাকতো কোনো সময়, বাবাও পেত না, কিন্তু আমি আর ঠাকমা যেই একা হয়ে যাচ্ছি সেই পাচ্ছি। তো এরকম তো চলছে। একদিন কি হলো, ঠাকুমা ঘরে শাড়ি ফাড়িগুলো রেখে গেছে, স্নান করে এসে পরবে শাড়িগুলো, আর আমরা সবাই কল পাড়ের দিকে, কলটা আমাদের বাড়ি থেকে একটু ভেতরের দিকে। দিয়ে ওই শাড়িগুলো কি হয়েছে, শাড়িগুলো তোমার সেই টেনে যেন ঘর থেকে কেউ নিয়ে গেছে রাস্তায়, এরকম করে রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছে, টেনে রাস্তায় পড়ে আছে শাড়িগুলো, যত ওখানে শাড়িটা রেখে গেছে ওই শাড়িটা টেনে কেউ নিয়ে গেছে হিচড়ে, ওখানে পড়ে আছে। মানে এরকম ঘটনা, ঠাকুমা ঘরে এসে দেখছে যে শাড়ি নেই, শাড়ি কোথায়, শাড়ি কোথায়, শাড়ি রাস্তায় পড়ে। মানে কেউ বিশ্বাস করবে না, কিন্তু আমাদের পাড়ার লোক তখন সবাই দেখেছে ঘটনাগুলো, আর আমরা তো থাকতে পারতাম না, রাত হলেই মানে ঝুমঝুম ঝুমঝুম আওয়াজ, ওরকম পোড়া গন্ধ বিচ্ছিরি, এবার সবাই পেতে লাগলো। তখন তো মা বাবাও পেত না, কিন্তু এই তখন আর কি কিছু মাস পর থেকে মা বাবাও পেতে লাগলো, সেই আওয়াজ পাচ্ছে, গন্ধ পাচ্ছে, কেউ একটা যাচ্ছে ঝুমঝুম ঝুমঝুম করে আওয়াজ হচ্ছে, এরকম মানে বিভৎস বিভৎস। দিয়ে হচ্ছে কি এরকম হচ্ছে, তখন একটা জ্যোতিষীকে ডাকা হলো বাড়িতে, জ্যোতিষী এলো, জ্যোতিষী এসে বললো কি যে হয় তোদের বাড়ির উপর কারুর নজর পড়েছে, নাই কেউ কালা জাদু করেছে আর কি। তো পাশের বাড়ির একজনকে ইঙ্গিত করে যে ও আর কি করেছে, তার নামটা আর কি আমাদের বলে দেয় যে ও করেছে এরকম। তো ও করেছে, কেন করেছে সেটা কিন্তু বলতে পারছে না যে কেন করেছে, বলছে বাড়িতে তোদের বাড়িতে কিছু ছুড়ে দিয়েছে, যার ফলে এরকম ঘটনাটা ঘটছে, এরকম বললো। যাই হোক এরকম, তা উনি বললো যে ধূপ ধুনো দিবি, ভালো করে সন্ধে টন্ধে দিবি, ঠাকুর পুজো টুজো করবি, ঠিক হয়ে যাবে। এরকম করি, কিন্তু কিছুতেই কিছু হয় না, কোনোভাবেই কোনো কিছুতেই কিচ্ছু হচ্ছে না। বাবা একদিন বাড়িতে এলো, এসে টিভির উপরে, আমাদের টিভির উপরেরটাই অনেকটা জায়গা আছে, জায়গাটায় ঘড়িটা খুলে রেখেছে, আর আমি সামনে বসে টিভি দেখছি, আমিও আছি ঠাকুমাও আছে। ঘড়িটা কোথা দিয়ে চলে গেছে, ঘড়িটা আর নেই। বাবা এসে বলছে আমার ঘড়ি কই, ঘড়ি নেই, ঘড়ি কোথায়, ঘড়ি ছাদে, এরকম চলে গেছে। কি করে যাচ্ছে, কেন যাচ্ছে, কে নিয়ে যাচ্ছে, ঘরের ভিতর কে আছে, কিচ্ছু আমরা বুঝতে পারছি না। কিন্তু আমরা যখন মানে থাকছি, 4 জনা থাকছি বা 2 জনা থাকছি, কিন্তু আমরা বুঝতে পারছি ঘরে তৃতীয় ব্যক্তি রয়েছে। আচ্ছা,
আমরা পুরো বুঝতে পারছি যে তৃতীয় কোনো ব্যক্তি আছে। কারণ দেখবে একটা মানুষ থাকলে, আমার পাশে যদি কোনো মানুষ থাকে, যদি সে লুকিয়েও থাকে কিন্তু আমরা বুঝতে পারি কেউ আছে একটা ফিল হয়। হ্যাঁ, কেউ আছে একটা ফিল হয়। সেই ফিলটা কিন্তু আমরা সকলে বুঝছি। দিয়ে আমরা তো আর বাড়িতে থাকতে পারলাম না, মানে এত পরিমাণে অত্যাচার বেড়ে গেল, মানে মনে হতো যে রাত্রিবেলায় হয়তো মেরে ফেলতে পারে, কিন্তু মেরে ফেলতো না। মেরে কিন্তু ও ফেলতো না, ও ভয়ও দেখাতো না আমাদের, কিন্তু ওই যে ওইগুলো করতো, ওগুলোতেই তো আমাদের ভয় লাগতো। আমরা কি করে থাকবো ওরকম? কেউ থাকতে পারে ওরকম হলে? তো আমরা তো নবদ্বীপ চলে গেছিলাম মামার বাড়িতে। তা আমার মাসির শ্বশুর মশাই ছিলেন সব থেকে বিখ্যাত পণ্ডিত, খুবই বড় পণ্ডিত উনি। তো উনি আমাদের মাকে জিজ্ঞাসা করে যে তোমাদের বাড়িতে কি কোনো ইদানিং কোনো জাম গাছ বা খেজুর গাছ এইসব লাগানো হয়েছে? দিয়ে মা বলে হ্যাঁ, যে আমি লাগিয়েছি। নামার কথা বলে যে ও তো এনে লাগিয়েছিল। তো বলছে সেই গাছে ফল হয়? বলছে না, সে গাছে ফল হয় না, সে গাছ তো সবে ছোট। দিয়ে বলছে ঠিক আছে, আমি তোর বাড়িতে একদিন যাবো, তোর বাড়িটা আমাকে দেখতে হবে। দিয়ে আসে, ওরা আমাদের বাড়িতে আসে, ওরা সবাই মিলে আসে, মেসোমশাই আসে, ওই দাদু আসে, সবাই মিলে আসে। এসে দেখে, দেখার পরে বলে যে আমার পিসি ছিল, আমার পিসি তোমার হচ্ছে খুব অল্প বয়সে তোমার তখনই ক্যান্সার হয়ে মারা যায়। আচ্ছা। তা পিসির খুব স্বপ্ন ছিল যে একটা নিজের বাড়িতে থাকবে, কোয়ার্টারে থাকতো যেহেতু, নিজের বাড়িতে থাকবে। ওই যে আমি জাম গাছটা নিয়ে এসেছিলাম, ওই জাম গাছটার সাথে সাথে পিসির আত্মাটা চলে এসেছে। পিসি আর কি থাকতে চাইতো, এইটাই হয়েছিল ব্যাপার। কিন্তু ওই কালো জাদু ফাদু ওইসব কিছুই হয়নি। ওই ওই দাদু এসে আর কি বললো যে তোদের বাড়িতে যে মারা গেছিল সে আর কি এরকম থাকতে চাই বাড়িতে, ওই জন্য ওরম করছে। ও মারবে না তোদের, কিন্তু ও তোদের সাথেই থাকতে চায়। ও তো এটা ফ্যামিলি। আর ও মানে ওই পিসি নাকি পড়াশোনায় খুব ভালো ছিল, আর দুর্দান্ত নাকি সুন্দরী ছিল। তো ও থাকতে চায় এখানটাতে, এই জন্য ও এরকম করছে। ও পিছন ছাড়ছে না, কিন্তু ও কোনোভাবে ঘরটাতে স্থায়ী হতে পারছে না। ওর একটা জীবন চাই, ওর একটা জীবন চাই। জীবন না চাইলে তো ও তো থাকতে পারছে না ঘরে, ও তো কোনোভাবে আমাদের সাথে থাকতে পারছে না। এই জন্য ও বিভিন্ন ভাবে বোঝাতে চাইছে যে আমি আছি, কিন্তু তোরা এগুলোতে ভয় পাচ্ছিস। এবার ও তোদের ভয় দেখাতে চায় না, কিন্তু ঘটনাচক্রে তোমরা ভয় পেয়ে যাচ্ছ আর কি, এরকম বলেছে। দিয়ে তারপরে বাড়িতে তোমার বিশাল যজ্ঞ টজ্ঞ করা হয়েছিল। যজ্ঞ টজ্ঞ করার পর কালী পুজো করা হয়েছিল। কালী পুজো করার পর আর কি এই জিনিসটা থেমে যায়, থেমে যায়, সেই মুহূর্তে থেমে যায়। সেটা বহু বছর আর কিছু হয়নি, বহু বছর সেরকম টাইমে, মানে তোমার প্রায় 3-4 বছর আর কি কিছু হয় না। হওয়ার পর আমার তোমার পিসেমশাই মারা যায়। আমার যে পিসির কাছে গিয়ে আর কি আমার ঠাকুমা থাকতো, সেই পিসেমশাই মারা যায়। মারা যাওয়ার পর থেকে আবার ঘটনাগুলো শুরু হয় এরকম। তো মানে ঘটনাটা অ্যাকচুয়ালি ঘটেছিল কবে? প্রথম যখন শুরু হয়েছিল? একদম প্রথম যখন শুরু হয় সেটা আমার ছোটবেলাতে, ওই যে জুতো দিয়ে। কত সাল তাও এরকম ছিল? ওটা তোমার 2000-এর পর। আচ্ছা আচ্ছা। ওটা 2000 সালের বন্যার পর। আমার তখন 5 বছরও বয়স হয়নি, এরকম 3-3.5 বছর বয়স এরকম, তখন থেকে আর কি হয় এই টাইম, এই কাজটা তখন থেকে আর কি হচ্ছে। তো এরকম অবস্থা দিয়ে তো বাড়িতে যখন পিসমশাই মারা গেল, পিসমশাই মারা যাওয়ার পর থেকে আবার ওরকম শুরু হতে লাগলো। মনে হচ্ছে যেন আমাদের সাথে কেউ আছে, কেউ থাকছে, আমরা ঘরে থাকতে পারছি না। দিয়ে পাড়ার লোক, পাড়াতে একজন আর কি অনেক বয়স্ক একজন ঠাকুমা আছে, ও বললো কি তোমরা বাড়িতে খুব ভালো করে পুজো দাও। পুজো দেওয়ার ফলে দেখবা এইগুলো অনেকটা কেটে যায়, এগুলো আর থাকে না। কিন্তু কি বলতো, মানে বাড়িটা আমাদের যে বাড়িটাই কোনোভাবেই এই শান্তিটা আসে না। আমরা এখনো পর্যন্ত ওগুলো অনুভব করি। এখনো পর্যন্ত হয়? হ্যাঁ, এখনো পর্যন্ত অনুভব করি। ওইগুলো কাটবে না কোনোদিনও। জাম গাছটা কেটে দেওয়া হয়েছে, সামনে যে জবা ফুল গাছটা ছিল সেই জবা ফুল গাছটা কেটে দেওয়া হয়েছে এগুলোর জন্য। কিন্তু মানে তোমার কি বলবো, ওগুলো থামে না। কালকে রাতেও ঘটনাটা ঘটেছে, ছাদে এরকম দুম দুম করে আওয়াজ হচ্ছে। কালকে রাতেও এরকম ঘটনা ঘটেছে। মানে আমি যে একা শোবো ঘরে, আমি একা থাকতে পারি না, এখন শুতে পারি না, আমার সাথে মা থাকে। কারণ ওই রকম মাঝে মধ্যেই ছাদে হলো কি দুম দুম করে কেউ হাঁটে, তোমার জানলার পাশ দিয়ে কেউ যায়, এরকম একটা হয়। এক তো পাশের বাড়ির ওই ঘটনাটা ছিল, তো যাই হোক, সেটা এখন কিছুদিন ধরে আর আমরা বুঝি না। কিন্তু এখন আবার এই যে এই উৎপাত আমাদের কোনোদিনও যাবে না, এই উৎপাত আমাদের থাকবে। কারণ এটাকে বলছে বাস্তু দোষ, বলছে আর কি, বাস্তুর অভিশাপ। বাস্তু দোষ তো কাটানো যায়।
বাস্তুদোষ কাটানো যায়, অনেক কাটানোর চেষ্টা করা হয়েছে অনেক ভাবে, কিন্তু এমনই নজরবন্দি হয়ে গেছে যেটা কোনোদিনও কাটানো যায় না, কাটানো যাবে না আর কি। যাবে না? না, কাটানো এটা কি যাবে না। তুমি অনুভব করতে পারো একা নাকি বাড়ির সবাই? না না না, বাড়ির সবাই অনুভব করে, বাড়ির সবাই বোঝে। আগে সবাই এপিসোডে যেমন বললে যে তোমাদের জ্বালানি কেউ, হ্যাঁ 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 হ্যাঁ, ওটা তো পাশের বাড়ি ধরো ও ছিল, এবার ওটা তো আর এখন অনুভব হয় না। কি বলতো, আমার মানে চারিদিকে জঙ্গল ঘেরা, তো জঙ্গলে তো ধূপ সন্ধে মন্ধে পড়ে না না, এইগুলোর ফলে এইগুলো আর কি ছাড়তে চায় না, এগুলো এখানে বাসা বেঁধে রয়েছে। আর আমাদের গলিটায় গুনে হয়তো তোমার 8-9টা বাড়ি এরকম, এক পাশ ফাঁকা মাঠ, পেছনে ফাঁকা মাঠ, জঙ্গল। আচ্ছা, এইসবের জন্য এগুলো কাটতে চায় না কিছুতে। মানে ওই সময়গুলোতে আমাদের কি বিভৎস গেছে সে বলার কথা নেই। রান্না করে রাখছে, টেবিলের উপর রান্না করে রেখে দিয়েছে, তোমার হচ্ছে রান্নার ডাল কেউ খেয়ে নিয়েছে পুরো, এক টুকরো ডাল নেই বাটিতে, ডাল পুরো সাফ এরকম। জন্মদিনে আমার জন্মদিন করেছিল, তো জন্মদিনের জন্য কেক নিয়ে এসে রেখে দিয়েছে, তো কেকটা কাটা হয়েছিল, কেকটা কাটার পর ফ্রিজে রাখা হয়েছিল, তা কেকের ওখান থেকে মানে পুরো বোঝা যাচ্ছে কেউ একটা ওই টুকরো টেনে তুলে খেয়ে নিয়েছে। এসবগুলো ঘটতো, মানে আমরা বুঝতে পারতাম যে তৃতীয় ব্যক্তি রয়েছে বাড়ির ভিতরে। তো সেটাকে কাটানো গেছে যে এখন আর ঘরের ভিতর থাকলে বা একা থাকলে সেই জিনিসগুলো হয় না। কিন্তু তোমার এই ছাদে বলো, জানালায় বলো, এই সমস্ত আওয়াজগুলো এখনো ফুটেই যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো এখনো হয়েই যায়। মানে বিভৎস বিভৎস ঘটনা একেবারে। সারা পাড়া সেই সময় একেবারে আমাদের ভয়ে ওরাও ভয় পেত আর কি, এরকম খুব সাংঘাতিক ঘটনা ছিল। একদিন হলো কি, আমি আর আমাদের পাশের বাড়ির একটা মেয়ে এরকম, ও মা বললো যে তুই থাকিস তো, দিয়ে ও আর আমি এরকম শুয়ে রয়েছি ঘরে, তো আমরা থাকতে পারছি না, মানে আমরা যে ঘরটাতে শুয়ে রয়েছি সেই ঘরের খাটের সাথে জানালা, একদম ওই জানালাটা এরকম হর 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 করে কেঁপেই যাচ্ছে সময়, বোঝা যাচ্ছে হাওয়া বাতাস ছেড়েছিল বাইরে এরকম ব্যাপার। হ্যাঁ, মনে হচ্ছে মানে হয়তো যে শুনবে সে বলবে যে না হয়তো ঝোড়ো হাওয়া দিয়েছে বা কিছু, কিন্তু সেই মুহূর্তে তো আমরা জায়গাটাতে ছিলাম, আমরা অনুভব করেছি। আর কি বলতো, আমাদের পাড়াটা একদম, পাড়ার লোক পর্যন্ত জানে যে কি কি ঘটনা আমাদের সাথে ঘটেছিল। মানে মোটামুটি তোমার 1.5 মাস মতো অত্যাধিক বেড়ে গেছিল ঘটনাটা, 1.5 মাস মতো আমরা থাকতেই পারতাম না বাড়িতে, খুব অসুবিধা হয়েছে খুব। মানে কোনো জিনিস থাকতো না, টাকা পয়সা এনে রাখছে, সেই টাকা পয়সা পর্যন্ত থাকে না, টাকা পয়সা কোথায় চলে যায়, ভ্যানিশ। হ্যাঁ ভ্যানিশ, টাকা যা যা হারিয়েছে আমরা কোনো কিছু পাইনি, শুধু ওই বাবার ঘড়িটা ওই ছাদে ছিল। আর আমাদের যা যা এখনো পর্যন্ত হারিয়েছে আমরা কোনো জিনিস পাইনি, সব হাওয়া হয়ে গেছে। কোথায় গেছে, কি হয়েছে, কেন হয়েছে, আমরা কিচ্ছু জানি না। আর এখনো কি এরকম হারিয়ে যায়? না, এখন জিনিস হারায় না, এখন জিনিস হারানোর কোনো ইয়ে নেই, কিন্তু ওই তোমার বিভিন্ন রকম আওয়াজ শব্দ এইসব আমরা পাই, সেটা দুপুরেই বলো রাতেই বলো, আওয়াজ হয়। বিভৎস বিভৎস, মানে ওই জায়গাটাতে যে থেকেছে, যারা থেকেছে তারাই আর কি বুঝেছে যে কি ঘটে গেছিল সেদিন, সেই দিনগুলো আর কি। এই যে এরিয়াতে এরকম হয়, ওইখানে সন্ধ্যাবেলায় ধূপধুনো দাও না? তা হয় না? আমাদের বাড়িতে তো ধরো ধূপধুনো পড়ে, এবার কি বলতো, আমাদের বাড়ির পিছনে অনেক এরিয়া জুড়ে শুধু শাল বাগান শেষ হয়ে কলা বাগান শেষ হয়ে ইট ভাটার পরে বাঁশ বাগান, এরকম মানে লোক বসতি নেই, না না না, লোক বসতি নেই, পুরোটাই এরকম খাখা জমি মাঠ। আবার কি বাড়ির সামনেও তাই, বাড়ির সামনে তো এখন একটা বাড়ি হয়েছে, তাছাড়া সব ওরকম মাঠ ঘাট আম বাগান এরকম। আর মানে আমার ঠাকুমারা বলে যে এই যে আম বাগানটা আমাদের বাড়ির সামনে আছে, এগুলোতে আগে মানে সুসাইডের একদম প্রতিদিন সুসাইড ঘটে যেত, প্রতিদিনই কেউ গলায় দড়ি দিচ্ছে, কেউ বিষ খেয়ে সেখানে মরছে, এরকম বিভৎস। আর গ্রাম এলাকা না, গ্রামে এরকম আর কি হয়েই থাকে, ঘটেই থাকে। ওই কালী পুজো টুজো দেওয়ার পর, নারায়ণ পুজো দেওয়ার পর, যজ্ঞ করার পর, এগুলো করার পর বাড়ির ভেতরের জিনিসগুলো কেটেছে, কিন্তু এই সাউন্ড আওয়াজ এগুলো আমাদের মাঝে মাঝে আমরা শুনি। হ্যাঁ, আর কি বলতো, অভ্যাস হয়ে গেছে, আর যে অতটা ভয় টয় পাওয়া। এবার কোনো লোক এলে পরে, আমার মাসি টাসিরা এলে পরে ওরা একা থাকতে পারে না, ওদের একটু অসুবিধা হয়, কারণ ওরকম হলে তো কে থাকবে বলো, কেউই থাকতে পারবে না। হ্যাঁ, থাকাটা তো সম্ভব না ওইভাবে একা একা। সেটাই বিভৎস বিভৎস, মানে
ওই পরিস্থিতিগুলো মনে পড়লে এখনো গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমি তোমাকে বলছি তাই আমার গায়ে কাঁটা দিচ্ছে। আসলে আমার সেগুলো মনে পড়ছে যে কি কি ঘটেছিল আর কেমন হয়েছিল, বিভৎস একেবারে। কারণ আমরা সবাই একটা ঘরের মধ্যে থাকতাম, কেউ আলাদা শুতে পারতো না সেই সময়টাতে। কারোর ক্ষমতা নেই একা গিয়ে রাত্রিবেলাতে আলাদা ঘরে শোয়া, কেউ শুতে পারতো না। এই এই ছিল আমার গল্প। তো এই সবই ঘটনা ঘটেছিল আমার সাথে আর কি। এটা আমি লিখে ঠিক তোমাকে বোঝাতে পারতাম না, লিখতেও পারতাম না, কারণ অনেক তো, ওই জন্য আর কি তোমাকে ফোনেই বললাম। ফোনে বলাটাই বেটার, কারণ হচ্ছে এত বড় লেখা সম্ভব না। না এত বড় লেখা, না লেখা সম্ভব না, না না না। আর ফোনে বললে যেটা বোঝানো যায় সেটা লিখে তো আর বোঝানো যায় না। ফোনে বললে পরে বোঝানো যায় ঘটনাটা। এই ফোনে বলে বোঝানো যায়। হ্যাঁ ঘটনাটা খুব ভয়ঙ্কর। হ্যাঁ। আর কি বলতো, আমাদের বাড়ির সামনে ওরকম কবর আছে, ওই যে শাল বাগানটা পেরিয়ে গিয়েই কবর, আবার একটা নয়, দুটো তিনটে পরপর। ও, তোমাদের এখানে কবর দেওয়া হয়? কবরস্থান আছে, কবর দেওয়া হয়। আর কবরস্থানের এখানে রাত হলে নাকি বিভিন্ন অ্যাম্বুলেন্স যারা চালায়, আমার বাড়ির পাশেই হসপিটাল, বাড়ি থেকে বেরিয়ে, তো রাত্রিবেলা যখন যারা অ্যাম্বুলেন্স নিয়ে কাজ ফাজ করে, তারা ওখানে না সাদা ঘোড়া দেখতে পায় কবরে নাকি, শোনা কথা, এটা জানি না আমি সঠিক কিনা। তো কিছুদিন আগে, তোমার 1-1.5 বছর আগে হচ্ছে এক দাদা গেছিল, তো বাড়ি ফেরার সময় নাকি ওরকম দেখতে পায়, তারপরে সেখানেই মারা যায় আর কি। সেখানে স্পট ডেড হয়ে যায়? হ্যাঁ 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 হ্যাঁ, কিচ্ছু হয়নি, শুধু তোমার গাড়িতে অ্যাম্বুলেন্স চালাচ্ছিল, অ্যাম্বুলেন্সে বসে তোমার সিট বেল্টও বাঁধা ছিল ওর, ওইভাবেই ওর মুখ থেকে শুধু রক্ত বেরিয়ে, আর মানে পুরো সাদা হয়ে গেছিল শরীরটা, দেখে বোঝা যাচ্ছে রক্ত চুষে কেউ খেয়ে নিয়েছে। মানে কবরস্থানের ওখান দিয়ে গেলে একদম 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 কবরস্থানটা, আমরা যেখানেই যাই, আমরা কৃষ্ণনগরও যদি আমাদের কৃষ্ণনগর যেতে হলে আমাদের ওই 3টে কবরস্থান পরপর পেরোতে হবে, আর কবরস্থানের ওখানে তোমার কোনো লোক বসতি নেই, শুধু 3টে পরপর কবরস্থান, বাসেই আসি যাতেই আসি আমাদের কবরস্থান ক্রস করতেই হবে। এলাকার লোকেরা মানে কিছু দেখেনি, শুধু অ্যাম্বুলেন্স বা দেখেছে কারা, শুধু অ্যাম্বুলেন্স নিয়ে গেলেই দেখে এরা? না না, যারা রাত্রিবেলাতে আসে, ধরো অনেক রাতে যেসব লোকই আসে, তারাই ওরকম দেখতে পায়, সাদা একটা ঘোড়াকে দেখতে পায় ওই কবরের ভেতর থেকে আসছে, বাবা এরকম নাকি দেখতে পায়, যে একটা সাদা ঘোড়াকেই ওরা দেখতে পায়। সাদা ঘোড়া কেন দেখতে পায় বলতো? পীর বাবার ঘোড়া না, পীর বাবার বাহন। আচ্ছা আচ্ছা, এটা জানা ছিল না। হ্যাঁ, ওই জন্য ওরা কবরস্থানের ওখান থেকে ওরা ঘোড়াটাকেই দেখতে পায়। আর ও ওরকম দেখে ও কিছু করেছিল, মানে অনেকে বলে যে ওরকম দেখলে নাকি, আর ওখানটায় নাকি খুব স্পিডে গাড়ি চালিয়ে বেরিয়ে আসে। এবার ও ওখানে কিছু করছিল নাকি, ওখানে কেন ও গাড়িটাকে দাঁড় করালো, মানে মানুষের মনে অনেক প্রশ্ন, গাড়িটাকে ও কেন ওখানে দাঁড় করিয়ে রাখলো? সেটাই, ওটা তো ফাঁকা জায়গা, ওখানে তো গাড়ি দাঁড় করানো, আর যেখানে মানে ওখানে যখন কোনো লোকে গাড়ি দাঁড় করায় না, ও কেন গাড়ি দাঁড় করালো? সেটাও হতে পারে, কেন দাঁড় করালো, এটাই তো প্রশ্ন না। কিন্তু সে তো আর জানা যাবে না, সেটা তো সেই জানে একমাত্র কি হয়েছিল তার সাথে, আর সেই একমাত্র জানে। হ্যাঁ, খবর দেওয়া হয় এখানে? হ্যাঁ হ্যাঁ, খবর দেওয়া হয়, খবর দেওয়া হয়। বাড়িতে গ্রামে-গঞ্জে কি বলতো, এই সমস্ত এখনো আছে, এই সমস্ত এখনো অনেক আছে, অনেক। কারণ মানে আমার পাড়ায় আমার এক বান্ধবীকে দেখেছিলাম, এগুলো দেখে দেখে না, খুব দেখেছি, খুব। আমার পাশের বাড়িতেও মানে তাকে ভূতে ধরেছিল, সেই মানে মানুষ দেখলেই মারতে আসে, তার চোখ নিচে। এটা হয়েছিল কি বলতো, এটাও বলি, এটাও অনেকটাই বড় গল্পটা। এই গল্পটা হয়েছিল আমাদের পাশের বাড়িতে, এক কাকা থাকতো, বাংলাদেশ থেকে এসেছে, মা আর ছেলে থাকতো। ছেলেটার বিয়ে দেওয়ার পর পাশের গ্রামে একটা বিয়ে দেওয়ার পর 3-4 দিন হলো ঠিকঠাক থাকলো। তারপরে হলো কি, অষ্টমঙ্গলা থেকে বাড়িতে ফেরার পর ধুম জ্বর, নাকি পুকুরে নাকি স্নান করতে গেছিল, বলে না বিয়ের পরে অনেক মেনে টেনে চলতে হয়, পুকুরে নাকি স্নান করতে গেছিল, তার থেকেই নাকি ও ভয় পেয়েছে, আর সেখান থেকেই নাকি ওর হচ্ছে কি জ্বর, ধুম জ্বর, ঠিক হয় না জ্বর। তো অনেক আর কোনো কথা নেই মুখে, চুলগুলো ছেড়ে দিয়ে একেবারে সেই বিভৎস রকম চাউনি দিয়ে বসে থাকতো, রাস্তায় ঘুরে বেড়াতো, এরকম করতো, কিন্তু কোনো কথা বলতো, কোনো কথা নেই মুখে, ডাকলেও সাড়া নেই, আর শুধু মাছ মাংস খাবো। নতুন বউ, হ্যাঁ, মাছ মাংস খাবো এরকম করতো।
তা শাশুড়ি তো অনেক, শাশুড়িটা খুব করেছে বউটার, কিন্তু করলে কি হবে, ওকে ওর তো উপরে পড়েছে কোনো কুনজর, ওকে তো ডাক্তার মাক্তার দেখে কোনো লাভ নেই। ডাক্তার ওকে কি করবে, ওষুধ দিত, জ্বর কমতো না, কিছু না, ওষুধটা বহরমপুর নিয়ে গেছে, যে পাগল হয়ে গেছে, ভেবেছে পাগল হয়ে গেছে। স্বাভাবিক কথা, প্রথমে কি কেউ ভাববে যে ভূত ধরেছে, সেটা তো না, কেউ প্রথমে ভাববে এটা না না, আসবে না। হ্যাঁ, এটা ঠিক আসবে আছে। না, এটা হ্যাঁ, আসবে না। বহরমপুর নিয়ে গেছে, পাগলের চিকিৎসা চলেছে, কোনোভাবে না, ও তো পাগল নয়, ও কি করবে, ও তো পাগল নয়, ওর উপর তো কুদৃষ্টি পড়েছে। তো ওই বউটা ধূলিসাৎ করে দিয়েছে কাকাটাকে, মানে কিছু নেই এখন আর তার, জানো তো, সব ধূলিসাৎ হয়ে গেছে, কোনো সয় সম্পত্তি কিচ্ছু নেই তার। এই এখন ছেলে বড় হয়েছে, ছেলে একটা কাজ করছে, পড়াশোনা করছে, ছেলে আস্তে আস্তে দাঁড় করাচ্ছে বাড়ি। তো যাই হোক, ওই ওই যে ঘটনাটা, ও যে ওরকম করছিল, করার পর একদিন শাশুড়িকে গলা টিপে ধরেছে, মেরে ফেলবে শাশুড়িকে। শাশুড়ি তো করে চেঁচাচ্ছে, এবার আমাদের একদম দেয়ালের সাথে তো, আমি আর মা ছাদে গেছি, ছাদে গিয়ে দেখছি এরকম চেপে ধরেছে। আর বিয়ের তো পাড়ার লোকেরা, তারপরে ওর কাকাটা, সবাইকে ডাক পাঠানো হলো, সবাই এসে, কারুর ওর গায়ের শক্তি আলাদা গো, ওকে কেউ টেনে ছাড়তে পারছে না, শুধু একটা কথাই বলছে, আমার রক্ত চাই, আমাকে রক্ত খেতে হবে, রক্ত খেতে হবে। বাবা, আর চোখগুলো চাউনি পুরো আলাদা, ওই এরম মুখের সামনে, মানে ওকে টেনে ধরে রেখেছে, ওকে পারছে না টেনে ধরে রাখতে, ও ওনার গলা ছাড়বে। ও নাকি ও মাছ কেটে রেখেছিল, আর ও নাকি মাছ খেতে গেছিল, মাছ রান্না করে রেখেছিল, মাছ নাকি ও খেতে গেছিল, সবকটা মাছ ও খেয়ে নেবে, আর ওকে মাছ খেতে দেয়, ওই জন্য ও রেগে গিয়ে ওকে ওরকম গলা টিপে দিল, আমাকে কেন খেতে দিল না। আর বলার ভলিউমই আলাদা ওর, আর টোন চেঞ্জ হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টোনটাই মানে কেমন কেমন চেঞ্জ হয়ে গেলে, এখনো ওকে দেখলে আমরা ভয় পাই, এখনো ওকে দেখলে ভয় পাই। ওর চাউনি এখনো যেন আমাদের মনে হয় যেন ও সেই ভূতের মতো চাউনিটাই যাচ্ছে, আমাদের দিকে তাকাচ্ছে, এরকম মনে হয় এখনো পর্যন্ত, ওকে দেখলে ভয় পাই। মানে মেন্টালি প্রবলেমও কি হয়ে গেছে নাকি এখন? এখন ঠিক হয়ে গেছে, ওকে তোমার হচ্ছে ওই কলকাতায় নিয়ে গিয়ে চিকিৎসা করিয়েছে, জ্যোতিষী মতিষী দেখিয়েছে, তোমার এখন ঠিক হয়ে গেছে, এখন ওর কোনো অসুস্থতা নেই, ও এখন দিব্যি ভালো মানুষ। কিন্তু আমাদের ভেতরে ভয়টা ঢুকে গেছে, আমাদের মনে হয় ও এখন ওই ভূতের চাউনি, বড় বড় চোখ করে আমাদের দিকে থেকে তেড়ে আসছে হয়তো, এরকম। আমাদের বাড়িতে একদিন চলে এসছে, এসে বলছে, আমি 5টা ডিম দিচ্ছি, আমাকে এখনই রান্না করে দিতে হবে, রান্না করে দাও, আমি খাবো। 5টা ডিম হাতে করে নিয়ে নাম চলেছে। ও এইরকম ওর উপর নজরটা পড়ছিল, ও এরকম করতো, ও মানে বিভৎস চাউনি ছিল, চাউনিটাই আলাদা, ওইরকম চোখ নিয়ে তাকাতো, চোখগুলো এত বড় বড় হয়ে থাকতো, ওর চোখগুলো এরকম করেও তাকাতো, বিভৎস চাউনি ছিল। অনেক করার পর ওই জ্যোতিষী ধরে, তান্ত্রিক মান্ত্রিক ধরে, তারপরে ওই সুস্থ করে নিয়ে নেয়। অনেকদিন বাড়ির বাইরে ছিল, কলকাতায় ছিল, চিকিৎসা করিয়ে বাড়িতে নিয়ে এসছে। আচ্ছা আচ্ছা, ঘটনাগুলো খুব ভয়ের ছিল। হ্যাঁ, আমার বাড়ির ঘটনাটা আমি তো তোমাকে ছোটবেলাকার ঘটনাগুলো তাও বলতে পারলাম না, ছোটবেলায় আরো অনেক ঘটনা হয়তো ঘটেছে, আমার ঠিক মনেও নেই, কিন্তু হচ্ছে মানে আমার মা হয়তো আমাকে বলেও নি, ওই আমার বাড়ির ঘটনাটা সব থেকে ভয়ঙ্কর। পোড়া মানুষের গন্ধটা পাওয়াটা চারটিখানিক কথা না, সেই পেয়ে বাড়িতে থাকাটা খুবই চাপের। হ্যাঁ হ্যাঁ, আমার বাড়ির ঘটনাটা খুবই ভয়ঙ্কর। এই ঘটনাগুলো তো ঘটে টুকটাক, হ্যাঁ এরকম হয়, নাকি কুনজর টজর পড়ে, নাকি বিয়ে খাওয়ার পর একটু সাবধানে থাকতে হয়, হ্যাঁ 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 বলে লোকে আর কি, তো সেগুলোই ওর ওরকমই কিছু হয়েছিল, এই তো ব্যাপার, এইসবই হচ্ছে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ঘটনাটা খুব ভয় ছিল, ঘটনাগুলো। হ্যাঁ, আশা করি ভূতবঙ্গের দর্শকদেরও ভালো লাগবে। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ হ্যাঁ শেয়ার করো, আমার বাড়ির ঘটনাটা শেয়ার করো আগে, ওটা খুব ভালো লাগবে, অনেকের বাড়িতেই হয়তো হতেও পারে এরকম ঘটনা, তারা একটু সাবধান হতে পারবে। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে বন্ধুরা, আজকের হরর কল রেকর্ডিংটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর লাইক করে দিও। আর বন্ধুরা, তোমরা যদি ঘটনা পাঠাতে চাও তাহলে আমাদের ভূতবঙ্গের ইমেল আইডি ভূতবংofficial@gmail.com পাঠিয়ে দিও। তাহলে বন্ধুরা, আজকের মতো টাটা বাই।